নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর ভারতীয় অর্থনীতি রমেশ সিং থেকে আমরা আলোচনা করছিলাম আজ এভলিউশন অফ ব্যাংকিং সিস্টেম সম্পর্কে জানবো। তো এই লেকচারটা আমার প্রথমে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি মনে ছিল না, লেকচারটা আমি পরে নিচ্ছি। এভলিউশন অফ ব্যাংকিং খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসে, ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এমসিকিউ আসে, ডব্লিউবিসিএস মেন্সে এমসিকিউ আসে, এবং অন্যান্য যে কোনো পরীক্ষা যেমন ধরুন এসএসসি, আরআরবি, এনটিপিসি প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ আপনারা দু একটা করে দেখতেই পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্স সমস্ত রকম ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন প্রথমে আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে গোড়া থেকে জানবো। তার পূর্বে একবার ব্যাংকের সংজ্ঞাটা বলে দিই। বাংলা টার্মে যদি আমরা ব্যাংকের সংজ্ঞা তৈরি করতে চাই তাহলে বলা যেতে পারে কোনো দেশের মুদ্রা ব্যবস্থার সাথে সম্পর্কিত হলো ব্যাংক ব্যবস্থা। আর যে সংস্থা চাহিদা মাত্র বলতে কাদের, ডিপোজিটরদের চাহিদা মাত্র ফেরত দেওয়ার অঙ্গীকার করে, অর্থাৎ অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করে, অর্থ জমা রাখে এবং সেই অর্থ ঋণ দেয়, সেই ধরনের প্রতিষ্ঠানকে ব্যাংক বলে। কিন্তু এই টাইপের কাজ কিন্তু নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ এনবিএফসিও করে। কিন্তু এনবিএফসিকে আমরা কিন্তু ব্যাংক হিসেবে গণ্য করব না। দেখুন এনবিএফসির মধ্যেই রয়েছে নন ব্যাংকিং, অর্থাৎ ব্যাংক নয়। তো সেই রকম এনবিএফসি আমরা গণ্য করব না। এনবিএফসি কি, এনবিএফসির সাথে ব্যাংকের পার্থক্য আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি, তো অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। চলুন এবার ব্যাংকিং ব্যবস্থার যে বিবর্তন ঘটেছে বর্তমান সময়ে, তো এটা আমরা দেখে নেব। তো 1770 সালে প্রথম ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি হলো। সরি, আমি একটু আমার ইন্টারনেটটা অফ করে দিই, নাহলে মেসেজ ঢুকতে থাকবে। তো 1770 সালে প্রথম ব্যাংক অফ হিন্দুস্তান কিন্তু আমাদের তৈরি হয়। তো এটা একটি ফরাসি সংস্থা কলকাতায় প্রথম ব্যাংক ব্যবস্থার সূত্রপাত করে সেটা হলো 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ভারতের প্রথম ব্যাংক কোনটি, সঠিক উত্তর ব্যাংক অফ হিন্দুস্তান 1770। তারপরে 1776 সালে স্থাপিত হয় দ্য জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে 1809 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাংক অফ বেঙ্গল তৈরি করে। দেখুন প্রেসিডেন্সি ব্যাংক বলে অ্যাকচুয়ালি ওই নামে কোনো ব্যাংক নেই, কিন্তু তিনটি ব্যাংককে একত্রে প্রেসিডেন্সি ব্যাংক বলা হয়। কি কি? 1 নম্বর 1809 সালে তৈরি হয় যেটি ব্যাংক অফ বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। 1840 সালে তারপর ব্যাংক অফ বোম্বে এবং 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ। 1809, 1840 এবং 1843 সালে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাস তিনটেকে একত্রে কিন্তু প্রেসিডেন্সি ব্যাংক বলা হয়। তারপরে দেখা গেল 1865 সালে সর্বপ্রথম ভারতীয়দের মূলধনের দ্বারা গঠিত হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। খুব ইম্পর্টেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1865 সালে। সর্বপ্রথম সম্পূর্ণ ভারতীয়দের মূলধনের দ্বারা এই ব্যাংকটা গঠিত হয়েছিল। তো তারপরে 1881 সালে অওধ বা অযোধ্যা যেটা বলা হয় অওধ কমার্শিয়াল ব্যাংক তৈরি হলো। এটা কিন্তু বাণিজ্যিক ব্যাংক ছিল। তারপর 1906 থেকে 1913 সাল পর্যন্ত যে ব্যাংকগুলো হয়েছিল, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এবং ব্যাংক অফ মাইসোর। তারপরে 1921 সালে ইম্পিরিয়াল ব্যাংক তৈরি হলো। তো ইম্পিরিয়াল ব্যাংক কোন কোন ব্যাংকগুলো মিলে তৈরি হলো? ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজ পরস্পরের সাথে কিন্তু মার্জ করে যায় এবং তারপরে ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণের মাধ্যমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো, সেটা পরবর্তীতে 1955 সালে। তো ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 1921 সালে কিন্তু ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। তো আগে যেটা আমরা দেখলাম প্রেসিডেন্সি ব্যাংক, তো এই প্রেসিডেন্সি ব্যাংকের তিনটে শাখা, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাজ এবং ব্যাংক অফ বোম্বে, এই তিনটে মিলে কিন্তু 1921 সালে মার্চ করে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হলো। তারপরে দেখা গেল 1934 সালে আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে আরবিআই গঠন হলো। তো 1935 সালে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হওয়ার পরে 1949 সালে এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর কিন্তু ন্যাশনালাইজেশন হলো, অর্থাৎ এর জাতীয়করণ করা হলো, অর্থাৎ এটা ভারতের গভর্নমেন্টের আন্ডারে চলে আসলো। তো ভারতের গভর্নমেন্টকে ফান্ড করবে কে? এই ন্যাশনাল ব্যাংক বা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে 1955 সালে কিন্তু এসবিআই তৈরি হলো। তো ইম্পিরিয়াল ব্যাংক তৈরি হলো 1921 সালে। 1921 সালে ইম্পিরিয়াল ব্যাংক, সেটা আবার 1955 সালে এসবিআইতে পরিণত হলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর ইম্পিরিয়াল ব্যাংক এর ন্যাশনালাইজেশন বা জাতীয়করণের মাধ্যমেই কিন্তু এই এসবিআই তৈরি হয়েছে। তারপরে দেখা গেল 1969 সালে
আরও 14টি ব্যাংক, 1969 সালে আরও 14টি ব্যাংক তাদের ন্যাশনালাইজেশন হলো এবং তারা কিন্তু ভারতের আন্ডারে চলে আসলো। ন্যাশনালাইজেশন অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে হওয়া মানে সম্পূর্ণ ব্যাংক কিন্তু গভর্নমেন্টের আন্ডারে আসার দরকার নেই। যদি 51% চলে আসে তবেই কিন্তু যথেষ্ট, তবেই কিন্তু ন্যাশনালাইজেশন হবে। তো বেসরকারি ব্যাংক কাদের বলা হয়? যদি ব্যাংকের শেয়ার 51% বেসরকারিদের হাতে থাকে তাহলে কিন্তু বেসরকারি ব্যাংক বলা হবে। তো 51% বা 50%-এর ওপরে যদি শেয়ার গভর্নমেন্টের আন্ডারে থাকে তাহলে সেটাকে গভর্নমেন্ট ব্যাংক বলা হবে। তো তারপরে কিন্তু 1980 সালে আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্বিতীয় পর্যায়ে ব্যাংক ন্যাশনালাইজেশন হলো, তার মধ্যে কিন্তু 6টি ব্যাংক ন্যাশনালাইজেশন হয়। তো টোটাল 20টি ব্যাংক হয়, 14টি ব্যাংক 1969 সালে এবং 1980 সালে 6টি ব্যাংক হলো। আর আরআরবি তো আমরা প্রিভিয়াস লেকচার আলোচনা করেছি। তো আরআরবি রিজনাল রুরাল ব্যাংক, এটা কিন্তু 1975 সালে গঠিত হয়। তো নেক্সট আমরা টাইপস অফ ব্যাংকে কিছু ব্যাংক সম্পর্কে জেনে নেবো, যেমন ধরুন কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু দেশের শীর্ষস্থানে অবস্থিত ব্যাংক, অর্থাৎ এটাকে আরবিআই, এটাকেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলা হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেশে টাকা বা অর্থের প্রচলন, অর্থের নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব থাকে এই কেন্দ্রীয় ব্যাংকের ওপর। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকে কিন্তু রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে এবং দেশের আর্থিক পরিস্থিতি কন্ট্রোল করে এবং পরিচালনা করে এই সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। তো ভারতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেমন ধরুন ইউএসের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ইম্পর্টেন্ট, ইউএসের কেন্দ্রীয় ব্যাংক কি? ইউএসের কেন্দ্রীয় ব্যাংক হলো ফেডারেল রিজার্ভ এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। তো এরপর আসবে ফরেন এক্সচেঞ্জ ব্যাংক। তো বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যাংক বা এক্সিম ব্যাংক বলা হয়। ফরেন এক্সচেঞ্জ ব্যাংক বলে সাধারণত থাকে না, এর উদাহরণ হলো এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক কি? তো এই জাতীয় ব্যাংকগুলিতে বৈদেশিক মুদ্রা মানে পরিবর্তন করা হয়। ধরুন ভারতের একজন ব্যক্তি ইউএসএতে যাবে, তো ভারত থেকে যদি টাকাটা ট্রান্সফার করতে চায়, ইউএসএর ডলারে ট্রান্সফার করতে চায়, তাহলে তো একটা ব্যাংকে যেতে হবে বা সেই ব্যাংকের বিভিন্ন শাখায় যেতে হবে। দেখবেন বিভিন্ন দোকানে কিন্তু এই টাইপের কাজ করা হয় যে আপনি $100 দিন, আমি আপনাকে ভাঙিয়ে ভারতের টাকায় দিয়ে দেবো। তো এগুলো কিন্তু এক্সিম ব্যাংক থেকে এদের পারমিশন নিতে হয়। তো এগুলোকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে জাতীয় ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের কাজ করে, উদাহরণ এক্সিম ব্যাংক। তারপর আছে কমার্শিয়াল ব্যাংক, যেটাকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলে, যেমন ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এগুলো কিন্তু কমার্শিয়াল ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কাজ মানে স্বল্প মেয়াদী অল্প দিনের জন্য ঋণ দান করা, জনসাধারণের কাছ থেকে টাকা জমা রাখা, জনসাধারণের প্রতিনিধি হিসেবে কাজ করা, বিভিন্ন টাকা জোগাড় করা, এগুলোই কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলোর কাজ। উদাহরণ এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট আছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক। তো দেশের শিল্প সমূহকে দীর্ঘ সময়ের জন্য যে ঋণ প্রদান করে যেসব ব্যাংক, তাদের বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক। তো ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, আমি আরেকবার বলছি, দেশে দেখুন অনেকগুলো শিল্প রয়েছে। শিল্প বলতে দেখুন বিভিন্ন মাইনিং ইন্ডাস্ট্রি রয়েছে, বিভিন্ন ধরুন কোম্পানি তৈরি হচ্ছে, বিভিন্ন লোহার কারখানা তৈরি হচ্ছে। তো এই টাইপের যে শিল্প, এই যে শিল্প তৈরি করতে অল্প দিনের লোনে তো কাজ হবে না। তো একটা নির্দিষ্ট সময়ের জন্য, অনেকটা বেশি সময়ের জন্য একটা লোন দিতে হবে, দীর্ঘমেয়াদী ঋণ দিতে হবে। তো সেই ঋণ যে ব্যাংকগুলো দেয় তাদেরকেই বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক বা শিল্প ব্যাংক। নেক্সট এগ্রিকালচারাল ব্যাংক। তো এই প্রকার ব্যাংক সাধারণত কৃষকদের ঋণ দেয় এবং আমি আলোচনা করেছি পিএসএল, প্রাইভেট সেক্টর লেন্ডিং, যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু এই টাইপের অনেকগুলো টার্ম আলোচনা করেছিলাম। আর নাবার্ড কীভাবে, ধরুন প্রাইভেট সেক্টর লেন্ডিং নিয়ে ব্যাংকে যে 40% বা 32% রাখতে হয়, তো কীভাবে সেটাকে যদি রাখতে না পারে তখন নাবার্ড সেটাকে রেগুলেট করে, সেটা কিন্তু আলোচনা করেছি। তো প্রিভিয়াস লেকচার আপনারা দেখে নেবেন, পিএসএল এর লেকচারটা। আর এগ্রিকালচারাল ব্যাংক হচ্ছে নাবার্ডের পারফেক্ট এক্সাম্পল। নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম। তো এই যে এগ্রিকালচার ব্যাংক সাধারণত কৃষকদের জমির উন্নয়ন, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা, এগুলোই কিন্তু এগ্রিকালচার ব্যাংকের প্রধান কাজ। তারপর আছে কোঅপারেটিভ ব্যাংক বা সমবায় ব্যাংক। এটাকে আপনারা অনেকে শুনেছেন কোঅপারেটিভ সোসাইটি, এবং লক্ষ্মীকান্তের চ্যাপ্টারও রয়েছে। তো এই যে সমবায় ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংক, তো এই সমবায়ের ভিত্তিতে গঠিত এই সকল ব্যাংকসমূহ সমবায় সমিতির সদস্যদের ঋণ দিয়ে থাকে। তো সমবায় সমিতির ঋণ বলতে যে কোনো একটি সোসাইটিকে এই সমবায় ঋণ দেয়, বা এই সমবায় ব্যাংক ঋণ দেয় যে কোনো একটা সোসাইটিকে, পার্টিকুলার একটা সোসাইটিকে। তো এই হচ্ছে সমবায় ব্যাংক।
তো এরপরে আমরা একটু তপশিলি ব্যাংক বা কমার্শিয়াল শিডিউল ব্যাংক সম্পর্কে জেনে নেব। তো কমার্শিয়াল শিডিউল ব্যাংকদেরই কিন্তু শুধুমাত্র এসএলআর এবং সিআরআর রাখতে হয়। তো কমার্শিয়াল শিডিউল ব্যাংক কাদের বলা হয় সেটা আমি একটু বলে দিচ্ছি। তো 1934 সালে যখন আরবিআই অ্যাক্ট পাস হয়, তো 1934 সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে কিছু ব্যাংকে একটা লিস্টে রাখা হয়। তো ওই লিস্টে যেসব ব্যাংকে রাখা হয় তাদেরকে বলা হয় কমার্শিয়াল শিডিউল ব্যাংক, যেমন এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইগুলো কিন্তু কমার্শিয়াল শিডিউল ব্যাংক। আর যে সকল ব্যাংক 1934 সালের আরবিআই অ্যাক্ট অনুযায়ী আরবিআইয়ের বিভিন্ন তপশিল না, এটা শুধুমাত্র দ্বিতীয় তপশিলে এটার নাম উল্লেখ করা রয়েছে, তো দ্বিতীয় তপশিলের অন্তর্ভুক্ত তাদেরকেই বলা হয় কমার্শিয়াল শিডিউল ব্যাংক। তো যেগুলো এই দ্বিতীয় তপশিলের অন্তর্ভুক্ত নয় তাদেরকে আবার বলা হবে তপশিল বহির্ভূত ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বলেছি, যাদের বেশিরভাগ শেয়ার 50%-এর বেশি শেয়ার যেটা বেসরকারি সংস্থার হাতে থাকে তাদেরকে কিন্তু বেসরকারি ব্যাংক বলা হয়। যেমন ধরুন আইসিআইসিআই, এইচডিএফসি, এগুলো কিন্তু বেসরকারি ব্যাংক। ধনলক্ষ্মী ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, ফেডারেল ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক, এগুলো ইয়েস ব্যাংক, বন্ধন ব্যাংক, এগুলো কিন্তু বেসরকারি ব্যাংকের উদাহরণ। আর আমরা একটু এসবিআই সম্পর্কে জেনে নিই। এসবিআই, দেখুন এসবিআই প্রথমে আমরা জেনেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম 1809 সালে ব্যাংক অফ বেঙ্গল তৈরি করলো, তারপরে 1840 সালে ব্যাংক অফ বোম্বে তৈরি করলো, 1843 সালে ব্যাংক অফ মাদ্রাস তৈরি করলো, তারপর সেটা 1921 সালে গঠিত হলো, মানে তিনটেকে একত্রে বলা হতো প্রেসিডেন্সি ব্যাংক। তারপর সেই প্রেসিডেন্সি ব্যাংক 1921 সালে সেটা ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হলো, মার্জ হয়ে। তারপর ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1950 সালে যেটা ন্যাশনালাইজেশন হয়ে সেটাকে বলা হলো এসবিআই। তো এই যে এসবিআই এর সহযোগী ব্যাংক ছিল কিন্তু 5টি। তো সংযুক্তির পরে সহযোগী ব্যাংক 5টি ছিল, যেমন কি দেখুন স্টেট অফ বিকানির ও জয়পুর ছিল, স্টেট ব্যাংক অফ বিকানির অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ মাইশোর, স্টেট ব্যাংক অফ পাটিয়ালা এবং স্টেট ব্যাংক অফ ত্রিবাঙ্কর ছিল। তো এগুলো কিন্তু ছিল। তারপরে কিন্তু আবার মার্চ করা হয়। তো 2010 সালে এসবিআই এর সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডোর কিন্তু মিশে যায়, এবং 2008 সালে এসবিআই এর আরেকটি সহায়ক ব্যাংক ভারতীয় মহিলা ব্যাংক এটা কিন্তু তৈরি হয়। আর এসবিআই এর সঙ্গে 6টি যে সহযোগী ব্যাংক, স্টেট ব্যাংক অফ বিকানির ও জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ মাহেশ্বর, স্টেট ব্যাংক অফ পাটিয়ালা, স্টেট ব্যাংক অফ ত্রিবাঙ্কর, এবং পরবর্তীকালে যে এনএইচবি ভারতীয় মহিলা ব্যাংক তৈরি হলো, এনএইচবি নয়, ভারতীয় মহিলা ব্যাংক তৈরি হলো, সেটা কিন্তু সংযুক্ত করার মানে কথা চলছিল 2016 সালে। আর এই সংযুক্তিকরণ হয় 15 জুন 2016 সালে, এবং মন্ত্রিসভা দ্বারা এটা অনুমোদিত হয়ে যায়, এবং তারপরে 1 এপ্রিল 2017 সালে কিন্তু এসবিআই এর 6টি সহযোগী ব্যাংকের সংযুক্তিকরণ এর কার্যকরী হয়ে যায়। তো এই হচ্ছে এসবিআই এর টোটাল ইতিহাস। আর আরবিআই এর হেডকোয়ার্টার সম্পর্কে আমি একটু তথ্য বলতে চাই, যে আরবিআই এর হেডকোয়ার্টার এটা 1937 সাল পর্যন্ত আরবিআই এর হেডকোয়ার্টার কিন্তু কলকাতা ছিল, কিন্তু বর্তমানে আরবিআই এর হেডকোয়ার্টার মুম্বাই আছে। 1937 সালে আরবিআই এর হেডকোয়ার্টারও কলকাতা থেকে মুম্বাইতে ট্রান্সফার করা হয়। তো এই ছিল টোটাল ব্যাংকিং সিস্টেমের রেভলিউশন, বা ব্যাংকিং ব্যবস্থার সমস্ত ব্যাংকের যে রেভলিউশন সেগুলো সম্পর্কে একটা জিস্ট বা একটা ছোট্ট তথ্য। তো এর থেকে কিন্তু আপনারা পরীক্ষায় অনেক কোশ্চেন কমন পাবেন। যেমন ধরুন ইম্পিরিয়াল ব্যাংক কবে প্রতিষ্ঠা করা হয়, ফার্স্ট ব্যাংক কি, হিন্দুস্তান ব্যাংক অফ হিন্দুস্তান এটা বলেছি। তো এসবিআই কীভাবে ন্যাশনালাইজেশন হয়, আরবিআই কত সালের ব্যাংকের মাধ্যমে, কত সালের অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়, আরবিআই ন্যাশনালাইজেশন কবে হয়, তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এই ছিল ছোট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।